বিবিসি প্রবাহে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন রমা। শুরুতেই দেখে নেব আজ কি থাকছে। ভারতের সঙ্গে অন্তর্বর্তী সরকারের সম্পর্কে টানাপোড়েন আছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। দিল্লিতে বাংলাদেশি হাইকমিশনারকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলবের ঘটনায় এমন মন্তব্য করেন তিনি। ঢাকায় জুলাই ঐক্যের মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন কর্মসূচি ব্যারিকেড দিয়ে আটকে দিয়েছে পুলিশ। জুলাই ঐক্যের মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন কর্মসূচির ঘোষণার পরিস্থিতিতে ঢাকায় ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের কার্যক্রমও বন্ধ করা হয়েছে। ঢাকা মহানগরীর নিরাপত্তা ও আইন শৃঙ্খলা রক্ষায় তল্লাশি ব্যবস্থা জোরদার করার তথ্য জানিয়েছে পুলিশ। দিনের গুরুত্বপূর্ণ এই খবরগুলো রয়েছে বিবিসি বাংলার লাইভ পাতায়। চলুন একটু যুক্ত হওয়া যাক। এখানে আমি শারমিন রমা রয়েছি আপনাদের সঙ্গে। লাইভ পাতায় যেটি আমরা দেখতে পাচ্ছি, যে আপনারাও হয়তো দেখতে পাচ্ছেন যে খবরগুলো রয়েছে, এখানে ভারতের সঙ্গে অন্তর্বর্তী সরকারের সম্পর্কে টানাপোড়েন আছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। দিল্লিতে বাংলাদেশি হাইকমিশনারকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তলব করার ঘটনায় এই মন্তব্য করেন তিনি। এই খবরটি রয়েছে বিবিসি বাংলা লাইভ পাতায়। ভারতের সঙ্গে যে টানাপোড়েন আছে বলে তিনি মন্তব্য করেছেন, এবং ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বুধবার যেভাবে দিল্লিতে অবস্থিত বাংলাদেশের হাইকমিশনারকে ডেকে পাঠিয়েছেন, সেটিও খুব অপ্রত্যাশিত কিছু না বলে তিনি মনে করেন। বুধবার বিকেলে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে মিস্টার হোসেন এসব কথা বলেছেন। তিনি আরও বলেছেন যে এটা অর্থাৎ দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনারকে তলব করার ব্যাপারটা খুব অপ্রত্যাশিত কিছু না। সাধারণত এটা ঘটে, একজনকে ডাকলে আরেকজনকে ডাকা হয়, এটা তিনি উল্লেখ করেছেন। তিনি আরও বলেছেন যে এটা বাস্তবতাকে মেনে নেওয়াই ভালো। আসলে এই সরকারের শুরু থেকে আজ পর্যন্ত সম্পর্কে টানাপোড়েন তো আছেই ভারতের সাথে, এমনটা তিনি মন্তব্য করেছেন। তবে সম্পর্কে এই টানাপোড়েন মেনে নিয়ে বর্তমান সরকার ভারতের সঙ্গে একটা ভালো সম্পর্ক তৈরি করার চেষ্টা করছে বলেও জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা। তবে আমরা চাইলেই যে হবে এমন কোনো কথা নেই, এমন মন্তব্য তিনি করেছেন। দুই পক্ষ থেকেই সম্পর্ককে এগোনোর চেষ্টা করতে হবে, এ কথা বলেছেন তিনি। মূলত জুলাই ঐক্য নামের একটি সংগঠন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ পলাতকদের ফিরিয়ে দেওয়া এবং তাদের ভাষায় অব্যাহত ষড়যন্ত্রের প্রতিবাদে আজ ভারতীয় হাইকমিশন ঘেরাওয়ের একটি কর্মসূচি ঘোষণা করে। এই পরিস্থিতিতে ঢাকায় ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের কার্যক্রমও বন্ধ করা হয়েছে। এই খবরগুলোর দিকে নজর রাখছিলেন বিবিসি বাংলার সাংবাদিক তারেকুজ্জামান শিমুল। তিনি আছেন আমার সঙ্গে, তাকে যুক্ত করছি। শিমুল, জুলাই ঐক্য নামের যে সংগঠনটি, তারা এই কর্মসূচি দিয়েছে এবং এই কর্মসূচি ঘিরে আসলে আজকে সারাদিনে কি হয়েছে এবং এই যে পুলিশের তৎপরতা, দিল্লিতে বাংলাদেশের রাষ্ট্রদূতকে তলব করা পরিপ্রেক্ষিতে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটা প্রতিক্রিয়া, কি জানা যাচ্ছে? আসলে যেটা হয়েছে যে আপনি যতটুকু বললেন যে জুলাই ঐক্য নামের যে একটি সংগঠন, তারা বেশ কিছু দাবিকে, বিশেষ করে ভারতে যে বাংলাদেশের দণ্ডপ্রাপ্ত এবং ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী রয়েছেন তাকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়া সহ যারা আওয়ামী লীগ সহ বিভিন্ন যত দণ্ডপ্রাপ্ত যত ব্যক্তি সেখানে আছেন তাদেরকে ফিরিয়ে দেওয়ার দাবিতে তারা একটা দাবি জানিয়েছে এবং একই সঙ্গে তারা এটাও দাবি করেছেন যে ভারত থেকে নানা ধরনের ষড়যন্ত্র করা হচ্ছে বাংলাদেশ নিয়ে। সেটির প্রতিবাদে তারা আজকে বাংলাদেশে যে ভারতীয় হাইকমিশন আছে সেই অভিমুখে একটি মার্চ তারা দিয়েছিলেন। তো সেই উপলক্ষে আজকে দুপুর 3টার সময় একটি কর্মসূচি ঘোষণা করা হয়েছিল যে রামপুরা যে ব্রিজ, সেই ব্রিজ থেকে তারা একটি বিক্ষোভ মিছিল নিয়ে যান। কিন্তু সেই বিক্ষোভ মিছিলটি তারা 3:30টার দিকে শুরু করেন, কিন্তু সেই বিক্ষোভ মিছিলটি খুব বেশি দূর যেতে পারেনি। আমরা দেখেছি যে উত্তর বাড্ডা এলাকায় যাওয়ার পরপরই সেখানে আগে থেকেই পুলিশের একটি অবস্থান ছিল এবং পুলিশ সেখানে একটি ব্যারিকেড দিয়ে রেখেছিল এবং সেই ব্যারিকেডে তাদেরকে আটকে দেওয়া হয়। ফলশ্রুতিতে যেটি দেখা যায়, তারা এটি নিয়ে আর কোনো সহিংস পরিস্থিতি তৈরি হয়নি, তারা সেখানেই অবস্থান নিয়েছিলেন এবং সেখানেই বক্তব্য দিয়ে তাদের কার্যক্রম শেষ করেছেন। কিন্তু তাদের এই যে কর্মসূচি ছিল সেটি ঘিরেই আগে থেকে এক ধরনের নিরাপত্তা শঙ্কা তৈরি হয়েছিল ভারতীয় হাইকমিশনে, যার ফলশ্রুতিতে আমরা দেখেছি দুপুরেই তারা তাদের যে অফিসিয়াল যে পেজ আছে এবং ওয়েবসাইট আছে সেখানে তারা
ঘোষণা দিয়েছেন যে আজকে দুপুর 2টার পর থেকে তাদের ভিসা কার্যক্রমের অংশটুকু তারা বন্ধ করে রাখবেন এবং এই সময় যাদেরকে তারা সাক্ষাতের সময় দিয়েছিলেন তাদেরকে পরবর্তীতে সময় জানানো হবে বলেছেন। এটি একটি দিক। আরেকটি দিক হচ্ছে ঠিক কাছাকাছি সময় আমরা দেখেছি যে দিল্লিতে বাংলাদেশের যে হাই কমিশনার তাকে ভারতের পররাষ্ট্র দপ্তর তলব করে পাঠিয়েছে এবং সেই তলব করার পর আমরা যতটুকু জানতে পেরেছি একটা ব্রিফিংয়ে তারা জানিয়েছেন প্রেস বিজ্ঞপ্তিতে, সেখানে তারা বলছেন যে বাংলাদেশ থেকে বাংলাদেশে ভারতীয় হাইকমিশন ঘেরাওয়ের এই যে কর্মসূচি এটি নিজে এক ধরনের নিরাপত্তা সংজ্ঞায় তৈরি হয়েছে সেটাতে তারা উদ্বিগ্ন। একই সাথে উদ্বিগ্ন এই কারণে সেটার ব্যাখ্যাও তারা দিয়েছেন যে বাংলাদেশের সাম্প্রতিক সময়ে আইন শৃঙ্খলা পরিস্থিতিতে নানান ধরনের অবনতি দেখা যাচ্ছে সেটি তারা উল্লেখ করেছেন এবং সেই জায়গা থেকে তারা একটা উদ্বেগ প্রকাশ করেছেন। একই সঙ্গে সাম্প্রতিক সময়ে বেশ কিছু রাজনৈতিক নেতা, বিশেষ করে গতকালকে এনসিপির একজন নেতা তিনি কিছু বক্তব্য দিয়েছেন, সেখানে তিনি এই ধরনের কথা বলেছেন যে ভারত যেভাবে বাংলাদেশের দণ্ডপ্রাপ্ত লোক এবং যারা ভোট অধিকার যারা ছিনিয়ে নিয়েছিলেন তাদের ভাষায় তাদেরকে যেভাবে আশ্রয় দিচ্ছে সেটু যদি তারা অব্যাহত রাখেন এবং বাংলাদেশ সরকারকে সহযোগিতা না করেন তাদেরকে ফিরিয়ে দেওয়ার ব্যাপারে, তাহলে ভারতের যারা বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী তাদেরকেও বাংলাদেশে একইভাবে আশ্রয় দেওয়া হবে বলে একটা হুমকি দিয়েছিলেন। সেটি নিয়ে ভারত সরকার এক ধরনের উদ্বেগ প্রকাশ করেছেন এবং তারা বলছেন যে এই ধরনের বক্তব্য তারা একদম পছন্দ করছেন না এবং এ ব্যাপারে বাংলাদেশ সরকার তারা দৃষ্টি আকর্ষণ করেই বাংলাদেশের যে হাই কমিশনার তার প্রতি তারা ডেকে কথা বলেছেন। তো এই বিষয়টা নিয়ে আজকে বিকালে যেহেতু সারাদিনই এই ঘটনাগুলো ঘটছিল, স্বাভাবিকভাবেই পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে সংবাদ সম্মেলন ছিল সেখানে পররাষ্ট্র উপদেষ্টাকে সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন। তো প্রথমেই তাকে প্রশ্ন করা হয়েছিল যে বাংলাদেশের সঙ্গে যে এই যে পাল্টাপাল্টি ডেকে পাঠানোর ঘটনা, আপনার নিশ্চয় মনে আছে গত রবিবার এর আগে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের বাংলাদেশের যে হাই কমিশনার তাকে ডেকে পাঠিয়েছিল। সেখানে এই ব্যাপারটা নিয়ে তিনি বলা হয়েছিল যে এটি নিয়ে দুই দেশের সম্পর্কে এক ধরনের টানাপোড়েন তৈরি হয়েছে কিনা। তো সেই টানাপোড়েনের সম্পর্ক আমরা নানা সময় নানা ধরনের কথাবার্তা শুনেছি, কিন্তু সরকারের পক্ষ থেকে সরাসরি কখনো এটি এভাবে স্বীকার করা হয়নি। আজকে পররাষ্ট্র উপদেষ্টা স্বীকার করে নিয়ে বলেছেন যে হ্যাঁ, এই যে সম্পর্কে টানাপোড়েন এই সরকারের সঙ্গে শুরু থেকে আছে সেটি আসলে আর অস্বীকার করা। তিনি বলছিলেন যে একজনকে ডাকা হলে আরেকজনকে ডাকা হবে, সেটি এক ধরনের কূটনৈতিক ঘটনা সবসময় ঘটেই থাকে সেটি তিনি বলছিলেন। কিন্তু উনি মূলত যেটি বলেছেন যে এই ঘটনার পর যে সাম্প্রতিক সময়ে ভারত বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে নানান কথাবার্তা বলেছে, বিশেষ করে এই নির্বাচনের প্রক্রিয়া কী হবে এবং কীভাবে নির্বাচন হবে সেটি নিয়ে। তো পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে এই ধরনের বক্তব্য যেটাকে উনি উপদেশ হিসেবে চিহ্নিত করেছেন, তিনি বলেছেন এই ধরনের উপদেশ বাংলাদেশ আসলে তার প্রতিবেশী কোনো দেশের কাছ থেকে নেবে না এবং ভারত যেভাবে এই উপদেশ দিয়েছে সেটি খুবই অগ্রহণযোগ্য। বাংলাদেশ তার মতো করেই একটু সুষ্ঠু স্বাভাবিক নির্বাচনের আয়োজন করছে এবং সেটি যেন সবাই ভোট দিতে পারে সে ব্যবস্থা তারা করবে। এবং কেন তিনি অগ্রহণযোগ্য বলছেন সেটার একটি ব্যাখ্যাও তিনি দিয়েছেন। তিনি বলছেন যে গত 15 বছরে যেহেতু আওয়ামী লীগের সময় টানা 3টি নির্বাচনে নানান ধরনের নির্বাচন সুষ্ঠু হয়নি বলে যে অভিযোগগুলো এসেছে, তখন ভারত সরকার এই ধরনের কোনো বক্তব্য দেননি, বরং তাদের ভাষায় তারা আওয়ামী লীগ সরকারের সাথে এক সুসম্পর্ক ছিল এবং সেই কারণে তারা আওয়ামী লীগ সরকারকে এক ধরনের সমর্থন জুগিয়েছেন। সেই জায়গা থেকে এখন অন্তর্বর্তী সরকারের সময় আওয়ামী লীগ যখন নির্বাচন নিয়ে ধরনের বক্তব্য যখন ভারত দিচ্ছে সেটি বাংলাদেশ কর্তৃপক্ষ তারা বলছে যে এটি মোটেও গ্রহণযোগ্য নয়। শিমুল যেমনটা বলছিলেন, এই খবরগুলো যেমন রয়েছে লাইভ পাতায়, বিবিসি বাংলার লাইভ পাতায় রয়েছে, আরও বেশ কিছু খবর কিন্তু রয়েছে বিবিসি বাংলার লাইভ পাতায়। আজকে আমরা যেটি দেখছি যে লাইভ পাতায় আরেকটি খবর, অবিলম্বে আনিস আলমগীরকে মুক্তি দেওয়ার আহ্বান সিপিজের। আমরা জানি যে সন্ত্রাস বিরোধী আইনে দায়ের করা একটি অভিযোগে সাংবাদিক আনিস আলমগীরকে আটক করা হয়েছে এবং সেই অভিযোগ প্রত্যাহার করে অবিলম্বে বিনা শর্তে সাংবাদিক আনিস আলমগীরকে মুক্তি দেওয়ার কথা বলা হচ্ছে। এবং এই যে সংগঠনটি যুক্তরাষ্ট্র ভিত্তিক এই সংগঠনটি, তারা কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট, তারা বুধবার একটি বিবৃতিতে সাংবাদিকদের অধিকার নিয়ে কাজ করে এই সংগঠনটি। তারা বলছে যে জাতীয় নির্বাচনের মাত্র কয়েক মাস আগে এভাবে সন্ত্রাস বিরোধী আইনে একজন সাংবাদিককে গ্রেপ্তার করা গণতন্ত্রের অন্যতম স্তম্ভ, গণমাধ্যমের স্বাধীনতার বিষয়ে অন্তর্বর্তী সরকারের অঙ্গীকার নিয়ে গভীর উদ্বেগের জন্ম দিয়েছে, এরকম একটি খবর রয়েছে। এরপর আরও একটি খবর রয়েছে যেখানে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসানের বিরুদ্ধে মানবতা বিরোধী
বিরোধী অপরাধের অভিযোগ আমলে নিয়েছে ট্রাইব্যুনাল, এমন একটি খবর। আগামী 21শে ডিসেম্বর তাকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার শুনানি শেষে গুমের ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মিস্টার আহসানের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ আমলে নেওয়ার নির্দেশ দিয়েছে বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। এই খবরটি রয়েছে। এছাড়াও আরেকটি খবর, যেটি ঢাকায় তল্লাশি বাড়ানোর তথ্য জানিয়েছে পুলিশ। এই তল্লাশি ব্যবস্থা জোরদার করার যে তথ্য, সেটি পুলিশ জানাচ্ছে বুধবার বিকেল থেকে মহানগরীর গুরুত্বপূর্ণ বেশ কিছু পয়েন্টে চেকপোস্ট বসিয়ে এই তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে বলে একটি বিবৃতিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে। ঢাকার এই যে এলাকাগুলোতে তল্লাশি চৌকি বসানো হয়েছে সেগুলোর মধ্যে বসিলা, বাবুবাজার, পোস্তগোলা ব্রিজ, মাতোয়াইল, ইউলুপ, স্টাফ কোয়ার্টার, কমলাপুর, বাসাবো, গাবতলী ইত্যাদি বেশ কিছু এলাকা রয়েছে। বেশ কিছু জায়গায় চেক পয়েন্ট দেওয়া হয়েছে। আরও একটি খবর আমাদের বিবিসি বাংলার লাইভ পাতায় রয়েছে, যেখানে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা 8 আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির ওপর হামলার সময় ব্যবহার করা মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। এটি পুলিশের দাবি। ঢাকার আগারগাঁওয়ের একটি আবাসিক এলাকা থেকে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে বলে জানাচ্ছে পুলিশ। তারা আরও বলছে যে পাশের একটি ম্যানহোল থেকে মোটরসাইকেলের নম্বর প্লেটও উদ্ধার করা হয়েছে। তবে নম্বর প্লেটটি যখন যাচাই করতে গেছে পুলিশ, তখন দেখা গেছে এটি ভুয়া। এটি আসলে ভুয়া বলে পুলিশ দেখেছে। বুধবার এই একটি বিবৃতিতে পুলিশ এই তথ্য জানায় এবং এই উদ্ধার করা মোটরসাইকেল, হেলমেট, ভুয়া নম্বর প্লেট গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও তারা জানাচ্ছে। বলা হচ্ছে যে 8 ব্যক্তির হাত বদল হয়ে হামলার ঘটনায় প্রধান সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদের সহযোগী মোহাম্মদ কবিরের জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে মাইনুদ্দিন ইসলামের নামে একটি মোটরসাইকেল কেনা হয় বলে সেটি পুলিশ জানতে পেরেছে। তো মোটরসাইকেলের প্রকৃত মালিক শনাক্ত করার জন্য তদন্ত চলছে বলেও পুলিশ কর্মকর্তারা জানাচ্ছেন। আরেকটি ঘটনা আমাদের লাইভ পেজে দেখতে পাচ্ছি, যেটি আপনারা দেখছেন। ফায়ার সার্ভিসের 2 ঘন্টার চেষ্টা ইসলামবাগের আগুন নিয়ন্ত্রণে। এর আগে আজ ঢাকার ইসলামবাগ এলাকায় একটি প্লাস্টিক কারখানায় আগুন লেগেছিল এবং সেই আগুন ফায়ার সার্ভিসের বেশ 2 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে বলে জানানো হয়েছে। তবে এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির বিষয়ে তেমন কোনো কিছু জানা যায়নি। তো এই হচ্ছে মোটামুটি বেশ কিছু খবর লাইভ পাতায়। আরও একটি খবর রয়েছে, পাবনার একটি ঘটনা। পাবনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যার একটি ঘটনার খবর রয়েছে। পাবনায় বিএনপির স্থানীয় একজন নেতাকে গুলি করা হয়েছে বুধবার সকালে। ঈশ্বরদী উপজেলায় এই ঘটনাটি ঘটে। যে ব্যক্তি নিহত হয়েছেন তিনি বিএনপির লক্ষ্মীকুণ্ডা ইউনিয়নের বিএনপির আহ্বায়ক পদে ছিলেন এবং পুলিশ ধারণা করছে যে পারিবারিক বিরোধের জের ধরেই হয়তো এই হত্যাকাণ্ডটি হয়ে থাকতে পারে। পুলিশ আরও জানিয়েছে যে যিনি গুলি করেছেন তিনি তার সম্পর্কে চাচাতো ভাই, অর্থাৎ নিহত ব্যক্তির সম্পর্কে চাচাতো ভাই, এবং ময়না তদন্তের জন্য নিহতের মরদেহ পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আরেকটি খবর, গুলিতে আহত শরীফ ওসমান হাদির মস্তিষ্ক ছাড়া শরীরের অন্যান্য অংশ সক্রিয় রয়েছে বলে বুধবার নিজেদের ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে জানিয়েছে ইনকিলাব মঞ্চ। এতে বলা হয়েছে যে মস্তিষ্ক সক্রিয় করার জন্য অপারেশন করা প্রয়োজন বলে মনে করছেন চিকিৎসকেরা এবং সার্বিকভাবে শারীরিক অবস্থা স্থিতিশীল না হওয়ায় মস্তিষ্কে এই অপারেশন করা এখনই সম্ভব হচ্ছে না। মিস্টার হাদির চিকিৎসার সব খরচ বাংলাদেশের সরকার বহন করছে বলেও আরেকটি বার্তায় জানানো হয়েছে। তো এখন পর্যন্ত এই খবরগুলো ছিল বিবিসি বাংলার লাইভ পাতায় সর্বশেষ আপডেটের পাশাপাশি আমাদের ওয়েবসাইটেও রয়েছে বিভিন্ন খবর এবং বিশ্লেষণ। এছাড়াও বিবিসি বাংলার ইউটিউব চ্যানেল এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম অর্থাৎ ফেসবুক, ইনস্টাগ্রাম, এক্স বা টুইটার এবং টিকটকে পেয়ে যাচ্ছেন নানা খবর এবং বিশ্লেষণ। আমাদের সঙ্গে যুক্ত থাকবেন আশা করছি। তফসিল ঘোষণার 24 ঘন্টা পার হবার আগেই নির্বাচনী প্রচারণার সময় বন্দুকধারীর গুলিতে আহত হন ঢাকা 8 আসনের সম্ভাব্য প্রার্থী ওসমান হাদি।
সংকটাপন্ন অবস্থায় উন্নত চিকিৎসার জন্য সোমবার তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। এর 1 মাস আগে চট্টগ্রামের এক সম্ভাব্য প্রার্থীর জনসংযোগের সময় প্রকাশ্যে গুলি চালানো হয়, নিহতও হন একজন। 37 দিনের ব্যবধানে ঘটা দুটো ঘটনার কোনোটিতেই মূল অভিযুক্তরা গ্রেফতার হননি। অথচ মিস্টার হাদির উপর হামলা হবার আগে একই দিন সকালে স্বরাষ্ট্র উপদেষ্টাকে গণ অভ্যুত্থানের পর লুট হওয়া অস্ত্র আর আইনশৃঙ্খলা বাহিনী বিষয়ক প্রশ্ন করা হলে তিনি জবাব দেন, আমি এটা বলবো না, আমি এখন বলবো যে দেখেন যে পেঁয়াজের যে দামটা, একদিনে পেঁয়াজের দাম 35 টাকা বেড়ে গেল। অবশ্য পরদিন আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে লিখিত এক বক্তব্যে জাতীয় নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং তার ভাষায় ফ্যাসিস্ট টেরোরিস্টদের দমনের উদ্দেশ্যে অবিলম্বে অপারেশন ডেভিল হান্টের 2য় পর্যায় চালুর কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। ওসমান হাদির উপর আক্রমণের ঘটনা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে বাধাগ্রস্ত করার অপ্রকাশ বলে আমরা মনে করি। জাতীয় সংসদ নির্বাচনকে বাধাগ্রস্ত বা বানচাল করার যে কোনো ধরনের অপচেষ্টা অন্তর্বর্তী সরকার কঠোর হস্তে দমন করবে। শুক্রবার রাতেই ঢাকার বাড্ডায় চলন্ত বাসে আগুন দেওয়া হয়, ককটেল নিক্ষেপ করা হয় আগারগাঁয়ের পাসপোর্ট অফিসে। গভীর রাতে অগ্নিসংযোগ করা হয় লক্ষ্মীপুর আর পিরোজপুরের 2টি নির্বাচন অফিসে। সরকারের দাবি নির্বাচন বানচাল করতে আওয়ামী লীগই এসব নাশকতা ঘটাচ্ছে, যদিও তা অস্বীকার করছে দলটি। এইটা হলো এক ধরনের নাটকীয়তা, এক ধরনের উদর পিন্ডি বুদুর ঘাড়ে চাপিয়ে আওয়ামী লীগকে জনগণ থেকে বিচ্ছিন্ন করার এক ধরনের অপচেষ্টা। তবে নাশকতার সাথে আওয়ামী লীগের সম্পৃক্ততার বিষয়টি উড়িয়ে দিচ্ছেন না অধ্যাপক আনু মোহাম্মদ, আর এক্ষেত্রে সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলার সুযোগ আছে বলে মনে করছেন তিনি। পুরা নির্বাচন কিংবা পরিস্থিতির মধ্যে একটা জটিলতা তৈরি করা কিংবা নৈরাজ্য তৈরি করা, এটা আওয়ামী লীগের এজেন্ডার মধ্যে থাকতেই পারে। সেইটা তার পক্ষে কতটা সম্ভব হবে সেটা নির্ভর করে তো পুরো যত ধরনের প্রতিষ্ঠান আছে, রাষ্ট্রের প্রতিষ্ঠান, তারা কিভাবে ভূমিকা পালন করে। যত্রতত্র যাকে তাকে মিথ্যা মামলা দেওয়া কিংবা যাকে তাকে আওয়ামী লীগের দোসর, ফ্যাসিবাদের দোসর বলে একটা যে অস্থিরতা কিংবা একটা যে অনিশ্চয়তা তৈরি করা, সেটা করলে তো প্রকৃত আওয়ামী লীগ যদি সহিংসতা করে সেটাও ধরতে পারবে। এসব শঙ্কার মধ্যেই শনিবার সারা দেশের নির্বাচন অফিস এবং নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মীদের নিরাপত্তা চেয়ে পুলিশ সদর দপ্তরে চিঠি দেয় নির্বাচন কমিশন। নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর জন্য নিরাপত্তা প্রোটোকল সরবরাহের কথাও জানিয়েছে অন্তর্বর্তী সরকার। কিন্তু প্রশ্ন উঠছে, আইনশৃঙ্খলা বাহিনীর সীমিত জনবল নিয়ে এতজনের নিরাপত্তা নিশ্চিত করা আদৌ কতটা সম্ভব? নির্বাচনে বাংলাদেশের সহিংসতা হয়, এটা একটা মানে ট্রেডিশনালি এটা বরাবরই হয়ে আসছে। তো ওই কারণেই আমরা নিরাপত্তাকে এবার প্রায়োরিটি দিয়ে, যেটা হচ্ছে আমরা সেপ্টেম্বর থেকে পুলিশের 1.5 লক্ষ পুলিশ সদস্যকে ইতিমধ্যে প্রশিক্ষণ শুরু করেছি। আমাদের দেশে মানুষ, জনবহুল দেশ, এখন মানুষ অনেক বেশি, সেই তুলনায় পুলিশ এবং জনগণের যে রেশিও, ইন্টারন্যাশনাল যে স্ট্যান্ডার্ড, সেই তুলনায় আমরা এখন অ্যাচিভ করিনি। বাট আমাদের যে সামর্থ্য আছে সেই সামর্থ্য সর্বোচ্চটুকু আমরা দিয়ে আমরা নিরাপত্তা এনশিওর করব। যদিও সরকারের এসব দাবি মাঠ পর্যায়ে প্রয়োগের সম্ভাব্যতা নিয়ে প্রশ্ন তুলছেন এই বিশ্লেষক। যেখানে সুনির্দিষ্ট ঘটনা ঘটেছে সেটাই যখন সরকার ঠিকমতো সেটাকে মোকাবেলা করছে না বা করতে পারছে না, কিংবা তার ভেতরের সেই আগ্রহের ক্ষেত্রেও ঘাটতি দেখা যাচ্ছে, সেইখানে এই কথাগুলো তো বাগাড়ম্বর বলে মনে হয়। যথাযথভাবে ঘটনা যেগুলো ঘটেছে সেগুলির ব্যাপারে আপনাদের কোনো দায়িত্বশীল ভূমিকা নাই, সেখানে আপনি বলছেন সবাইকে নিরাপত্তা দেওয়া হবে, এগুলি তো কোনো অর্থ বহন করে না। সেই জন্য উদ্বেগের বিষয়টা সেখানে। মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির তথ্য মতে গত 11 মাসে 852টি রাজনৈতিক সহিংসতার ঘটনায় নিহত হয়েছেন 129 জন, যার বেশিরভাগই ছিল দলীয় অন্তর্কোন্দলের কারণে। নতুন করে নিরাপত্তার স্বার্থে প্রার্থীদের অস্ত্রের লাইসেন্স এবং সরকারের কাছে জমা রাখা ব্যক্তিদের অস্ত্র ফেরত দেওয়া হবে বলে জানিয়েছে সরকার। এছাড়া গণঅভ্যুত্থানের পর লুণ্ঠিত অস্ত্রের প্রায় 25% এখনও উদ্ধার করা যায়নি। দুইটা জিনিস হয়, একটা হলো চোরাই টাকা, অনেকের কাছে অনেক টাকা পয়সা, সেগুলো খরচ করা, আর একটা হচ্ছে প্রফেশনাল কিলারদের ব্যবহার করা, সন্ত্রাস ব্যবহার করা। এগুলোর রেকর্ড আছে বাংলাদেশে। তো সেগুলো মোকাবেলা না করলে তো নির্বাচন ঠিকঠাক মতো হবে না। সার্বিক দিক মিলিয়ে নির্বাচনের সময় এগিয়ে আসার সাথে সাথে যে চ্যালেঞ্জিং পরিস্থিতির বিষয়ে রাজনীতি পর্যবেক্ষকরা উদ্বেগ প্রকাশ করছেন, তা সামাল দিতে সরকারের প্রস্তুতি কতটা আছে উঠছে সে প্রশ্নও। তানহা তাসনিম, বিবিসি নিউজ বাংলা।
25 ডিসেম্বর দেশে ফিরবেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, তার বিদায়ের দিন যেন কেউ বিমানবন্দরে উপস্থিত না হন। নেতাকর্মীরা বিমানবন্দরে ভিড় করলে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে, এতে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ার আশঙ্কা রয়েছে। তারেক রহমান বলেন, বিএনপি দৃঢ়ভাবে বিশ্বাস করে যে আগামী জাতীয় নির্বাচনে জনগণের সমর্থন নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠন করতে সক্ষম হবে। দীর্ঘ প্রায় 18 বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে দেশে ফেরার প্রহর গুনছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার দেশে ফেরা নিয়ে নানা গুঞ্জন থাকলেও এবার তিনি নিজেই জানিয়ে দিলেন কবে বাংলাদেশে আসছেন। মহান বিজয় দিবসে লন্ডনের দ্য সিটি প্যাভিলিয়ন হলে আলোচনা সভা করে যুক্তরাজ্য বিএনপি। সেখানে প্রধান অতিথির বক্তব্যে দেশে ফেরার বিষয় নিয়ে বক্তব্য দেন তারেক রহমান। 25 তারিখে ইনশাআল্লাহ আপনাদের দয়া আল্লাহর রহমতে আমি দেশে ফিরে যাব, কিন্তু এখানে উপস্থিত, এই ঘরে উপস্থিত প্রত্যেকটি মানুষের কাছে আমার অনুরোধ, দয়া করে কেউ আপনারা এয়ারপোর্টে সেদিন যাবেন না। কারণ এয়ারপোর্টে গেলে একটি হট্টগোল তৈরি হবে এবং মানুষ জানবে যে এরা সব বাংলাদেশি, এবং দেশের সুনাম নষ্ট হবে, দলের সুনাম নষ্ট হবে। আমার আজকের এই অনুরোধ যারা রাখবেন, আমি ধরে নিব তারা দল এবং সর্বোপরি দেশের সম্মানের প্রতি মর্যাদা রাখবেন। আমার মানা করা সত্ত্বেও, আমার অনুরোধ করার পরেও যারা যাবেন, আমি ধরে নিতে বাধ্য হব যারা ব্যক্তিগত স্বার্থের জন্য সেখানে গিয়েছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, দেশের ছাত্র, শিক্ষক, ব্যবসায়ী, কৃষক, শ্রমিক, পেশাজীবী, নারী, শিশু, গৃহিণী সহ সর্বস্তরের মানুষ ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজপথে নেমে আসায় স্বৈরাচার সরকার ক্ষমতা ধরে রাখতে পারেনি। আমরা 5ই আগস্ট যেই স্বৈরাচারকে বাংলাদেশ থেকে বিদায় করেছি, ঝেঁটিয়ে বের করে দেওয়া হয়েছে দেশ থেকে, জনগণের ভয় যে পালিয়ে গিয়েছে দেশ থেকে, এটির অর্জন কোনো রাজনৈতিক দলের নয়, এটির অর্জন সম্পূর্ণভাবে বাংলাদেশের সাধারণ মানুষের ক্রেডিটে। আগামী যে সময়টা আসছে, এটা কিন্তু একটা পরিবর্তনের সুযোগ। আমরা যদি এইবার দেশটাকে পরিবর্তন করতে পারি, তাহলে আমরা এগিয়ে যাব। ষড়যন্ত্র চলছে, তাদের ষড়যন্ত্র কিন্তু থেমে নেই। তারেক রহমান বলেন, বর্তমান সময়ে দেশের শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতি, ব্যাংকিং ব্যবস্থা ও শিল্প খাত যে গভীর সংকটের মধ্য দিয়ে যাচ্ছে, তাতে ভবিষ্যতে বিএনপির সামনে চ্যালেঞ্জ হবে অত্যন্ত বড়। তবে জনগণের সমর্থন ও জাতীয় ঐক্যের মাধ্যমেই সেই চ্যালেঞ্জ মোকাবেলা করা সম্ভব বলে তিনি আশাবাদী। আমাদের মধ্যে অনেকেই বক্তব্যে বলেন, আমরা এই স্বপ্ন দেখছি, আমরা সেই স্বপ্ন দেখছি। আমি ভাই স্বপ্নের মধ্যে নাই, আমি কোনো স্বপ্নের মধ্যে নেই। আমরা আছি পরিকল্পনার মধ্যে, আমরা পরিকল্পনা করব, আমরা পরিকল্পনা বাস্তবায়ন করব। আমরা কোনো স্বপ্নের মধ্যে থাকতে চাই না। স্বপ্ন দেখতে দেখতে দেশ থেকে প্রতি বছর $16 বিলিয়ন পাচার হয়ে গিয়েছে। স্বপ্ন দেখতে দেখতে দেশের অর্থনৈতিক অবস্থা, দেশের শিক্ষা ব্যবস্থা, দেশের কৃষি ব্যবস্থা, দেশের রাস্তাঘাট, দেশের আইন আদালত, আইন শৃঙ্খলা সব কিছু ভেঙে চুরমার হয়ে গিয়েছে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে ইনশাল্লাহ আগামী ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন, সেই নির্বাচনে বাংলাদেশের মানুষের সমর্থন নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠন করতে সক্ষম হবে। এক মিনিট, সমস্যা তো তারপরে, বিপদ কিন্তু তারপরে। আপনারা যারা খুব খুশিতে তালি দিলেন, হ্যাঁ খুশি আপনারা হতেই পারেন। দেশের মানুষের সমর্থন নিয়ে যদি আমরা ইনশাল্লাহ সরকার গঠন করতে পারি, অবশ্যই আমরা দেশের মানুষের কাছে প্রতি যেরকম আমাদের কৃতজ্ঞতা থাকবে, একইভাবে তাদের কাছে আমাদের দায়বদ্ধতা থাকবে, জবাবদিহিতা থাকবে। আমরা বিশ্বাস করি, আমরা শহীদ জিয়া, দেশনেত্রী খালেদা জিয়ার সৈনিক যারা, আমরা বিশ্বাস করি ইনশাল্লাহ মানুষের সমর্থন নিয়ে আমরা সরকার গঠন করতে সক্ষম হব। কিন্তু সামনের পথ অসম্ভব কঠিন। তারেক রহমান বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে প্রবাসীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশিদের অব্যাহত সমর্থনের জন্য ধন্যবাদ জানান তিনি। বাংলাদেশ জিন্দাবাদ।
ভারতকে বলা হয় বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ। 146 কোটির বেশি মানুষ বাস করে এশিয়ার এই রাষ্ট্রে। জনসংখ্যার দিক থেকে বিশ্বের সবচেয়ে বড় এই দেশে মুসলিমদের সংখ্যা প্রায় 20 কোটি, যা মোট জনসংখ্যার 14%-এরও বেশি। সেই হিসেবে বলা যায় 99 কোটি ভোটারের এই দেশে প্রতি 10 থেকে 12 জনের মধ্যে একজন মুসলিম ভোটার রয়েছেন। এই মুসলিম ভোটারদেরকে তালিকা থেকে বাদ দিতে এবার নতুন উদ্যোগ নিয়েছে মোদী সরকার। ভারতের পার্লামেন্টে দেশটির 9টি রাজ্য এবং 3টি কেন্দ্রশাসিত অঞ্চলে অনুষ্ঠিত ভোটার তালিকার স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া নিয়ে বিতর্ক শুরু হয়, যাকে সংক্ষেপে বলা হচ্ছে SIR। দেশটির বিরোধী নেতারা অভিযোগ করেছেন ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি বা বিজেপি SIR এর মাধ্যমে মুসলিমদের ভোটার তালিকা থেকে বাদ দিতে গোপন মিশন হাতে নিয়েছে। দ্য গার্ডিয়ান বলছে বিজেপি ভারতকে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র থেকে হিন্দু রাষ্ট্রে রূপান্তরিত করার চেষ্টা করছে। মোদী সরকারের 11 বছরের ক্ষমতায় ভারতে ধর্মীয় সাম্প্রদায়িকতা ব্যাপক হারে বেড়েছে। বিভিন্ন সভা সমাবেশেও দলটির নেতারা উস্কানিমূলক বক্তব্য দিয়ে থাকেন। SIR এর মাধ্যমে একদিকে ভারতের মুসলিমদের ভোটার তালিকা থেকে বাদ দিয়ে অবৈধ অভিবাসী করার পায়তারা চালানো হচ্ছে, অন্যদিকে অনেক ভিনদেশী হিন্দুদের দেশটির নাগরিকত্ব এবং ভোটাধিকার দেয়া হচ্ছে। চলতি বছরের শুরুতে দেশটির বিহার রাজ্যে SIR করা হয়েছে। রাজ্যটির জনসংখ্যা 13 কোটি। SIR এর মাধ্যমে রাজ্যটির ভোটার তালিকা থেকে 65 লাখের বেশি ভোটার বাদ পড়েছিল, যাদের মধ্যে বেশিরভাগই ছিলেন মুসলিম। তখন নির্বাচন কমিশন দাবি করেছিল যে এই 65 লাখ মানুষ মারা গেছেন বা অন্যত্র চলে গেছেন, তবে তারা সবাই জীবিত। বিহারে এই SIR এর পর গত নভেম্বরে রাজ্যটিতে বিজেপি জয়লাভ করে। দ্য গার্ডিয়ান বলছে নথিপত্র ছাড়াই অনেক বাংলাদেশি হিন্দু ভারতে বসবাস করছেন, তবে তাদের কোনো দুশ্চিন্তা নেই। স্থানীয় বিজেপি নেতাদের কাছ থেকে তারা আশ্বাস পেয়েছেন যে তারা অবৈধ অভিবাসী বা অনুপ্রবেশকারী হওয়া সত্ত্বেও তাদেরকে আটক করা বা নির্বাসিত করা হবে না। এমনই একজন পশ্চিমবঙ্গের বিকাশ দাস। তিনি বলেন, আমি গত 10 বছর আগে ভারতে এসেছি এবং সরকারি নাগরিক না হওয়া সত্ত্বেও গত 2টি নির্বাচনে ভারতীয় পরিচয়পত্র সংগ্রহ করতে এবং ভোট দিতে সক্ষম হয়েছি। তিনি আরো বলেন, SIR শুরু হওয়ার পর আমি কিছুটা উদ্বিগ্ন ছিলাম, তবে স্থানীয় বিজেপি নেতারা আমাকে আশ্বস্ত করেছেন যে আমাকে ভারতীয় নাগরিকত্ব দেওয়া হবে। সম্প্রতি ভারতের বৃহত্তম বিরোধী দল কংগ্রেসের নেতা রাহুল গান্ধী বলেন, SIR হলো বিজেপির একটি বৃহত্তম প্রকল্পের অংশ, যার মাধ্যমে তারা ভোট চুরি করছে, তারা ভোট ধ্বংস করছে, সেই সঙ্গে আধুনিক ভারতকেও ধ্বংস করছে। এদিকে বিজেপি SIR প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগগুলো অস্বীকার করেছে। তাদের দাবি এর মাধ্যমে মূলত অনুপ্রবেশকারীদের ভোটার তালিকা থেকে বাদ দেয়া হচ্ছে। অনুপ্রবেশকারী বলতে বেশিরভাগ সময় বিজেপি নেতারা বাংলাদেশিদের ইঙ্গিত করেন। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, বিজেপি ডিটেক্ট, ডিলিট এবং ডিপোর্ট নীতির মাধ্যমে ভারতের গণতন্ত্রকে রক্ষা করছে। যখন প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী অবৈধ অভিবাসীদের দ্বারা নির্ধারিত হয়, তখন কি কোনো দেশের গণতন্ত্র নিরাপদ থাকতে পারে? নির্বাচন কমিশনও সরকারের সঙ্গে সুর মিলিয়ে বলছে, মৃত, অবৈধ এবং নকল ভোটারদের তালিকা থেকে বাদ দেওয়ার জন্যই SIR করা হচ্ছে। বিরোধীরা অভিযোগ করছে চলমান SIR আগের NRCর নতুন সংস্করণ। দুটির মাধ্যমেই সংখ্যালঘু ও মুসলিমদের ভোটার তালিকা থেকে মাইনাস করা হয়েছে। কয়েক বছর আগে আসামে NRCর মাধ্যমে মুসলিমদের ভোটার তালিকা থেকে বাদ দেয়া নিয়ে ব্যাপক সমালোচনা হয়। নাগরিকত্ব যাচাইয়ের নাম করে লাখ লাখ মুসলিমদের আটক কেন্দ্রে বন্দী করা হয়েছিল। ট্রাইব্যুনালের মুখোমুখি হতেও বাধ্য করা হয়, এমনকি অনেক মুসলিমদের বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসও বলছে সরকার SIR-কে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ব্যবহার করছে। তাদের দাবি, বিজেপি সরকার চালবাজির মাধ্যমে পশ্চিমবঙ্গ দখল করতে চায়। মমতা আরও অভিযোগ করেন, SIR এর মাধ্যমে মুসলিমদের মধ্যে ভয় ও আতঙ্ক তৈরি করা হচ্ছে। সম্প্রতি রাজ্যটিতে সংঘটিত একাধিক মৃত্যু এবং আত্মহত্যার সঙ্গে SIR এর সম্পর্ক রয়েছে বলেও দাবি করা হয় দলটির পক্ষ থেকে। এজন্য কেন্দ্রীয় সরকারকে ভোটার তালিকা সংশোধনের এই প্রক্রিয়া বন্ধ করতে চিঠিও দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
সাম্প্রতিক মাসগুলোতে সেভেন সিস্টার্স খ্যাত ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় 7 প্রদেশ শিলিগুড়ির চিকেন স্নেক আঞ্চলিক করিডোর ইস্যুতে বাংলাদেশ ও ভারতের রাজনৈতিক মহলের মধ্যে কথার লড়াই বাড়ছে, যা দক্ষিণ এশিয়ার কূটনৈতিক ভারসাম্য ও আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করছে। ভারতের মূল ভূখণ্ড থেকে সেভেন সিস্টার্স বিচ্ছিন্ন করার ব্যাপারে বাংলাদেশের দিক থেকে একের পর এক হুমকি বা ইঙ্গিত অব্যাহত থাকলে ভারত চুপ থাকবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা। ভারত থেকে বিচ্ছিন্ন করে সেভেন সিস্টার্স দখলের ধারাবাহিক আহ্বান বাংলাদেশের নীচ মানসিকতার প্রতিফলন বলে মন্তব্য করেছেন তিনি। হেমন্ত বলেন, গত 1 বছর ধরে বাংলাদেশ থেকে ভারতের নর্থ ইস্টকে তাদের সঙ্গে একীভূত করার আহ্বান জানিয়ে যেসব বক্তব্য আসছে, বাংলাদেশের জন্য তা কল্পনা করাও ভুল। এগুলো দায়িত্বজ্ঞানহীন ও বাস্তবতা বর্জিত চিন্তা। ভারত পারমাণবিক শক্তিধর এক বিশাল দেশ এবং বিশ্বের 4র্থ বৃহত্তম অর্থনীতি উল্লেখ করে বিজেপির এ রাজনৈতিক হুঁশিয়ারি দেন, ভারতের বিরুদ্ধে এমন আচরণ চলতে থাকলে আমরা চুপ থাকব না, বরং শিক্ষা দিয়ে দেওয়া হবে। বাংলাদেশকে ভারতের কোনো প্রকার সাহায্য করা উচিত নয় বলেও ক্ষোভ জানান তিনি। বাংলাদেশে অভ্যন্তরীণ অস্থিতিশীলতা সৃষ্টি ও নির্বাচন বানচালের ষড়যন্ত্রকারীদের ভারত আশ্রয় দিচ্ছে। 15 ডিসেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে এক সমাবেশে এমন অভিযোগ তুলে এনসিপির নেতা হাসনাত আব্দুল্লাহ সেভেন সিস্টার্স বিচ্ছিন্ন করা বিষয়ক বক্তব্য দেন। তিনি বলেন, যারা বাংলাদেশের সার্বভৌমত্ব, ভোটাধিকার ও মানবাধিকারকে বিশ্বাস করে না, তাদেরকে আশ্রয় দিলে বাংলাদেশে ভারতের বিচ্ছিন্নতাবাদীদের আশ্রয় দিয়ে সেভেন সিস্টার্স আলাদা করে দেয়া হবে। তার এই মন্তব্যের প্রেক্ষাপটেই আসামের মুখ্যমন্ত্রীর দিক থেকে কড়া এই বার্তা এলো। এর আগে চীন সফরে গিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় 7টি রাজ্যের জন্য বাংলাদেশের ভৌগোলিক গুরুত্বের কথা তুলে ধরে বলেছিলেন, এই অঞ্চলে বাংলাদেশই সাগরের একমাত্র অভিভাবক। তার ওই কথাতেও ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছিল ভারত। তার জেরে রাজনৈতিক অঙ্গন সহ দুই দেশের বিভিন্ন মহলে নানা রকম আলোচনা সমালোচনা ও বাগবিতণ্ডা ছড়িয়ে পড়ে। পরবর্তী সময়ে ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে সেভেন সিস্টার্সকে যুক্ত রাখা শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেক নিয়েও নানা ধরনের আলোচনার সূত্রপাত হয়। এসবের পাল্টা জবাবে হেমন্ত বিশ্ব শর্মা বলেছেন, যারা চিকেন স্নেক নিয়ে ভারতকে হুমকি দেয় তাদের মনে রাখা উচিত বাংলাদেশেরও ঝুঁকিপূর্ণ 2টি করিডোর আছে। তার মতে, পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর থেকে মেঘালয়ের দক্ষিণ পশ্চিম গারো হিলস পর্যন্ত বাংলাদেশের ভেতরে থাকা 80 কিলোমিটার দীর্ঘ অঞ্চলটি বাংলাদেশের একটি ঝুঁকিপূর্ণ করিডোর। অপরটি হল দক্ষিণ ত্রিপুরা থেকে বঙ্গোপসাগর পর্যন্ত 28 কিলোমিটার দীর্ঘ চট্টগ্রাম করিডোর। এদিকে এরই মাঝে বাংলাদেশের রাজনৈতিক নেতারা উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন এমন অভিযোগ তুলে ভারতের দিল্লিতে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে তলব করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। সব মিলিয়ে পরিস্থিতি ক্রমশ জটিল হচ্ছে। তবে শেষমেশ প্রতিবেশী এই দুই দেশের মধ্যে চলমান উত্তেজনা নিরসন হোক, এটাই সবার প্রত্যাশা। ভয় দেখিয়ে, সন্ত্রাস ঘটিয়ে বা রক্ত ঝরিয়ে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা কেউ থামাতে পারবে না বলে হুঁশিয়ার করে দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। তিনি বলেছেন, নির্বাচনের পর বন্ধুদের সমর্থন পেতে বেকায়দায় পড়তে পারে, তাই চোরাগুপ্তা, খুনসহ কঠিন পরিকল্পনা নিয়ে দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছে পরাজিত ফ্যাসিস্ট শক্তি। তিনি বলেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির ওপর হামলা দেশের অস্তিত্ব এবং গণতন্ত্রের পথচলার ওপর আঘাত। মহান বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রফেসর ডক্টর ইউনুস বলেছেন, এবারে নির্বাচন এবং গণভোট দেশের ভবিষ্যৎ পথরেখা নির্ধারণের এক ঐতিহাসিক মুহূর্ত। কেউ বাধা সৃষ্টি করলে প্রতিহত করা হবে। আপনাদের সকলের প্রতি আমার আন্তরিক সালাম ও শ্রদ্ধা। মহান বিজয় দিবস উপলক্ষে মঙ্গলবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেন ডক্টর মোহাম্মদ ইউনুস। শুরুতে বিজয় দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধাভরে স্মরণ করেন। বিএনপি চেয়ারপারসনের অসুস্থতার কথা উল্লেখ করে উদ্বেগ প্রকাশ করেন তিনি। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, তরুণ নেতা ওসমান হাদির উপর হামলাকারীরা প্রাথমিকভাবে চিহ্নিত হয়েছে, তাদের কাউকে ছাড় দেয়া হবে না। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির উপর সম্প্রতি যে হামলার ঘটনা ঘটেছে, তা শুধু একজন ব্যক্তির উপর আঘাত নয়, এটি বাংলাদেশের অস্তিত্বের উপর আঘাত, আমাদের গণতান্ত্রিক পথ চলার উপরে আঘাত। সরকার এই ঘটনাকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে। ঘটনার সঙ্গে জড়িতদের প্রাথমিকভাবে চিহ্নিত করা গেছে। আমি দেশবাসীকে আশ্বস্ত করতে চাই, যারা এই ষড়যন্ত্রে জড়িত তারা যেখানেই থাকুক না কেন, তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। আমি পরিষ্কারভাবে বলতে চাই, পরাজিত শক্তি ফ্যাসিস্ট টেররিস্টদের এই অপচেষ্টা সম্পূর্ণভাবে ব্যর্থ করে দেওয়া হবে। ভয় দেখিয়ে, সন্ত্রাস ঘটিয়ে বা রক্ত ঝরিয়ে
এই দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা কেউ থামাতে পারবে না। ডক্টর ইউনূস বলেন, অস্তিত্ব রক্ষায় পরাজিত শক্তি নির্বাচনের আগে দেশে ফিরতে মরিয়া হয়ে উঠেছে। হত্যাসহ নানা ষড়যন্ত্রে লিপ্ত তারা। তাদের বন্ধুরা যতদিন তাদের সঙ্গে আছে ততদিন তারা এই স্বপ্ন দেখবে। নির্বাচন হয়ে গেলে তাদের বন্ধুরা সমর্থন জোগাতে বেকায়দায় পড়বে। সেজন্যই তো এত তাড়াহুড়া। তারা চায় নির্বাচনের আগেই তাদের ফিরে আসা নিশ্চিত করতে। নানা ভঙ্গিতে এটা তারা করবে। এই চোরাগুপ্তা খুন করার যে উদ্যোগ, তার একটা রূপ। আরও কঠিনতর পরিকল্পনা নিয়ে তাদের প্রস্তুতি আছে। আগামী জাতীয় নির্বাচনকে দেশের মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও তিনি উল্লেখ করেন। এবারের নির্বাচন ও গণভোট বাংলাদেশের ভবিষ্যৎ পথরেখা নির্ধারণের এক ঐতিহাসিক মুহূর্ত। আমরা কোন ধরনের রাষ্ট্র প্রত্যাশা করি তা নির্ভর করবে গণভোটের ফলাফলের উপরে। এই ভোটের মাধ্যমে ঠিক হবে নতুন বাংলাদেশের চরিত্র, কাঠামো ও অগ্রযাত্রার গতিপথ। আমরা চাই এই নির্বাচন হোক সত্যিকার অর্থে উৎসবমুখর, অংশগ্রহণমূলক, শান্তিপূর্ণ এবং সর্বোপরি সুষ্ঠু। যারা ভোট বাক্স ডাকাতি করবে তারা দেশের মানুষের স্বাধীনতা হরণকারী, তারা নাগরিকদের দুশমন। তাদের থেকে নাগরিকদের রক্ষা করা আমাদের সবার অবশ্য কর্তব্য। ভোট জনগণের ভবিষ্যৎ রচনার অক্ষর। ভোট বাক্সে ভোট জমা দিতে না পারলে কাঙ্ক্ষিত ভবিষ্যৎ আর রচনা করা যাবে না। আপনার ভোট আপনি সযত্নে ভোট বাক্সে দিয়ে আসুন। কেউ বাধা সৃষ্টি করলে তাকে সুশৃঙ্খলভাবে প্রতিহত করুন। জনগণের ক্ষমতা ও গণতান্ত্রিক উত্তরণের পথে যে নবযাত্রা সূচিত হয়েছে তা সম্মিলিতভাবে এগিয়ে নিতে আহ্বান জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। সবাইকে শুভকামনা জানিয়ে আমি শারমিন রমা আজ এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।